শুরু করে দিতে পারি। জি স্যার। তো যেটা বলছিলাম, আমাদের এই ম্যাথমেটিক্সটা করার জন্য থিওরি পোর্শন আর খুব বেশি নাই, সেটা ডিটেলস তো তোমরা ফার্দার পড়বা। ম্যাথমেটিক্স পোর্শনটা দেখার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে এবং সেটা অনুযায়ী আমরা আসলে অ্যানালাইসিস করব। আর কিছু সংজ্ঞাও জানতে হবে। তো সংজ্ঞাগুলো আসলে ইয়ের সাথে সাথেই চলে আসবে আর কি। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করাবো তার সাথে সাথে সংজ্ঞা চলে আসবে, এই জন্য আসলে সংজ্ঞাটা আমি আলাদা করে ইয়ে করছি না। তবে একটা টার্ম বলে রাখি, সাইকেল টাইম। এখানে সাইকেল টাইম বলে একটা টার্ম আছে। এই সাইকেল টাইমটা হচ্ছে টাইম স্টাডি সাইকেল টাইম না। ওই জন্য আমি টাইম স্টাডির ক্ষেত্রে একটা নতুন টার্ম শিখিয়েছিলাম, দ্যাট ইজ অবজার্ভ টাইম। কিন্তু এটা হচ্ছে সাইকেল টাইমটা কি, প্রতিটা ওয়ার্ক স্টেশনে আমরা কি পরিমাণ কাজকে অ্যালাউ করব সেটাকে আমরা বলতেছি সাইকেল টাইম। স্যার আমরা অবজেক্ট টাইম কি তো স্যার সাইকেল টাইম পড়ছিলাম স্যার, মানে দুইটা একই পড়ছিলাম টাইম হ্যাঁ, স্টাডির ক্ষেত্রে। বাট টাইম স্টাডির ক্ষেত্রে অবজার্ভ টাইম সাইকেল টাইম একই পড়েছিলাম তো। ওইটা হচ্ছে আমরা জি অবজার্ভ স্যার। টাইমই বলবো অনেক অধিকাংশ ক্ষেত্রেই, সাইকেল টাইম অনেক সময় বলে। বাট এইটা সাইকেল টাইমটা যেটা বলছি এটা হচ্ছে পার ওয়ার্ক স্টেশনে যেই পরিমাণ ম্যাক্সিমাম কাজ আমরা অ্যালাউ করি, সেটা ম্যাক্সিমাম টাইম আমরা অ্যালাউ করি, সেটাকে আমরা বলছি সাইকেল টাইম। এবং আসলে প্রতিটা ওয়ার্ক স্টেশনে আমাদের কি পরিমাণ আসলে কাজ সময় লাগবে একটা ডিজায়ার আউটপুট রেট করার জন্য এবং বটল নেকটা রিডিউস করার জন্য, সেখানে আমরা এখানে সাইকেল টাইমটা আমাদের অনেক কাজে দিবে। জি স্যার বুঝতে পারছি। হুম। তো এখানে কিছু ফর্মুলাস আছে, তার আগে একটু পরিচয়গুলো দিয়ে রাখি এবং তোমরা ফর্মুলাগুলো একটু খাতায় এখন লিখে নাও। এটা কারণ কি, আমরা তো এখন বোর্ড নাই, বোর্ডে থাকলে বোর্ডে পাশে লিখে আমি অঙ্ক করাতাম, এই জন্য এখানে খাতায় এগুলো ফর্মুলা দিয়ে তোমরা করে ফেলো, লিখে রাখো। আমি এখানে কিছু টার্মটা বলতে থাকি সেই ফাঁকে। দেখো, এখানে স্লাইস ম্যাচিং করার জন্য আমাদের প্রথমে অপারেটিং টাইম বের করতে হবে, যে একটা ফ্যাক্টরি সারাদিনে কত সময় রান করে সেটাকে আমরা বলছি অপারেটিং টাইম। আচ্ছা, এরপরে বলছি আমরা ডিজায়ার আউটপুট রেট, যে কি পরিমাণ আউটপুট রেট কাস্টমারের দরকার। খুব সহজ ভাষায় চিন্তা করো, যে এক 100টা প্রোডাক্ট পেলে যেরকম লাইন, আমার যে কয়টা লাইন লাগবে, 200টা পেলে কি একই পরিমাণ লাইন লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে স্যার। হ্যাঁ, এই বেশি লাগার ব্যাপারটাই আমার ডিজায়ার আউটপুটের, মানে কাস্টমার কেমন চাই বা আমার প্ল্যানিং কি সেই অনুযায়ী কিন্তু আমাকে লাইনকে ইয়ে করে দিতে হবে, মানে তাকে ভাগ করে দিতে হবে, এই কয়টা লাইন এই প্রোডাক্টের জন্য চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিটা কাজ, যেমন আমরা আগে শিখেছি কিন্তু প্রতিটা ছোট ছোট এলিমেন্টে ভাগ করা বা প্রতিটা ছোট ছোট টাস্ক, এই টাস্ক গুলাকে আলাদা আলাদা কোন টাস্কের জন্য কত সময় লাগছে মনে পড়ে, এরকম আমরা কিন্তু জানতাম। এখন এই সবগুলা টাস্কের টাইমটাকে আমরা বলছি টি টাইম, আর সবগুলা টাস্কের সামেশনকে আমরা বলছি সামেশন অফ টি। ঠিক আছে? আর সাইকেল টাইম ক্যালকুলেট করতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে অপারেটিং টাইম ডিভাইড বাই ডিজায়ার আউটপুট রেট, মানে ওটি ডিভাইড বাই ডি। আর মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, যে আমার ফ্লোরের মধ্যে কয়টা ওয়ার্ক স্টেশন লাগবে সেইটা ফাইন্ড আউট করার জন্য আমাদের জানতে হবে হচ্ছে হলো সামেশন অফ টি ডিভাইড বাই সাইকেল টাইম। এরপর হচ্ছে আইডিল টাইম আছে, আর এরপর হচ্ছে ইফিসিয়েন্সি, লাইন ইফিসিয়েন্সি আছে। আর লাইন ইফিসিয়েন্সির পাশাপাশি লাইন ডিলে বা ব্যালেন্সিং ডিলে বলা হয়, সেটা আছে। আইডিল টাইমটা কি, এগুলো আমরা একটু ম্যাথমেটিক্যাল ভাবে বুঝাই দেবো, মানে যখন অঙ্ক করবো তখন। জাস্ট নাম্বার অফ স্টেশন বা এই জিনিসগুলো কিন্তু আমরা কম বেশি যদি ফর্মুলাটা লিখে ফেলি, আমরা কিন্তু সামনে এটা কাজে লাগাতে পারবো আর কি। লেখা স্যার এক হয়েছে মিনিট সবার? স্যার, এক হ্যাঁ, লিখে মিনিট, ফেলো, সবাই এক লিখে ফেলো। মিনিট। জি স্যার কমপ্লিট। আচ্ছা, আমাদের এর পরের স্লাইডেও কিছু ফর্মুলাস আছে, তবে আমরা একটা অঙ্কের দিকে চলে যাই যে কিভাবে কাজ জিনিসগুলো অ্যানালাইসিস হচ্ছে সেখানে। আবার এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে একটা কাজের সাথে একটা ডিপেন্ডেন্সি আছে। আমরা যেমন প্রথমে একটা অঙ্ক যখন করিয়েছি তখন বলেছিলাম না, এই কাজ ওয়ার্কস্টেশন 1-এ যে কাজটা হয় তারপরেই কেবল সেটা ওয়ার্কস্টেশন 2-তে যায়, মনে পড়ে কিনা? আবার 2-তে হওয়ার পরে জি 3-তে যায়, স্যার। তার মানে এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্সির ব্যাপার স্যাপার কিন্তু জি স্যার। ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত। স্যার স্টেপ বাই স্টেপ যাবে স্যার। হ্যাঁ, মানে এখানে ডিপেন্ডেন্সি আছে, মানে জি একটা স্যার। না হলে আরেকটা হবে না। যেমন খুব সহজ ভাষায় যদি বলি, যে তুমি ক্লাস 9-এ পড়তে হলে তোমাকে 8 পাস করতে হবে, জেএসসি পাস জি করতে হবে, স্যার। এখন যেটা জেএসসি বলে, আমাদের সময় 7-8 এভাবে ছিল। তো তোমার 10 এসএসসি পাস করলে কেবল কেবল তুমি
এইচএসসি তে ভর্তি হতে পারবা, মানে কলেজে ভর্তি হতে পারবা। এগুলো কিন্তু ডিপেন্ডেন্সি আছে যে এটা কিন্তু এটা পিসিডি পিডিসিসর বলে আর কি। যাক, এটা আসবে সামনে, তখন আমরা বুঝে ফেলবো। এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলা গুলো আসবে আমাদের সামনে যে আসবে। এখানে একটা দেখো, একটা ম্যাথমেটিক্যাল জিনিস খুব সহজে যদি বলি, এখানে 3টা কলাম আছে। ডান পাশের কলামটা দেখে আসলে বুঝতে খুব সমস্যা হচ্ছে না কোন কাজটা করতে কত সময় লাগছে। সেটা হচ্ছে কি, আমাদের টাস্ক টাইম হচ্ছে ডান পাশে, আর বাম পাশে দেওয়া আছে কি কোন টাস্কটা, কোন কোন টাস্ক গুলো আছে সেগুলা। মানে এ টাস্কটা করতে আমার সময় লাগছে 0.2 মিনিট, বি টাস্কটা করতে আমার সময় লাগছে 0.2 মিনিট, সি কাজটা করতে সময় লাগছে 0.8 মিনিট, এইভাবে দেওয়া আছে। আর মাঝখানে যে জিনিসটা দেখো উপরে লেখা আছে, একটা হেডিং কি লেখা আছে, ইমিডিয়েট ফলোয়ার। ফলোয়ার। তার মানে ফলোয়ার কি কোন এরপরে কি কাজটা করে হবে, কোন কাজটা আসবে। এরপরে কি হবে, বিতে বি যাবে, হবে, কি এরপরে কি হবে হবে, বি হতে বি হবে, বি হবে, আর বি এর পরে কি হবে, কি হবে ই হবে। এখন এই বলো না স্যার বি এর পরে তো সি হয়, ই দিলেন কেন? এখানে জাস্ট নাম দেওয়া হয়েছে আর কি। এটা তো যদি সাইকোলজিক্যাল ভাবে বুঝিয়ে দেয় তো বুঝতেই পারছো। এখন তো মনে করো 9 দিয়ে পাস করলে একটা ছেলে 10-এ উঠে, তার মানে কি 9 এর ইমিডিয়েট ফলোয়ার কি 10, তাই না? এখন জিনিসটা হচ্ছে নাম দিয়েছি বা বিভিন্ন, এখন প্রসেস লাইনের ক্ষেত্রে আমরা তো আসলে এরকম সংখ্যা দিয়ে অনেক সময় দিতে পারি, অনেক সময় এরকম এবিসিডি দিয়েও দিতে পারি, অনেক সময় এক্স্যাক্টলি টাস্কের নামটাও দিয়ে দিতে পারি, সবই হতে পারে। মোট কথা আমাদের এই প্রসেস লাইন বা এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে একটা জিনিসই, যে কোনটার পরে কোনটা হবে সেটা মনে রাখতে হবে। বা অনেক সময় এরকম মনে রাখা লাগতে পারে যে কোনটার আগে কোনটা করা থাকতে হবে। যেমন খুব সহজ ভাষায় যদি বলি, তুমি চিন্তা করো যে একটা ফুড ইন্ডাস্ট্রি, তারা হয়তো বা কুকিজ ম্যানুফ্যাকচারিং করে। এখন কুকিজ যদি না বানানো হয় প্যাকেজিং হবে? না স্যার, কুকিজ না বানানোই হয় বানিয়ে নাই, প্যাকেট করবে প্যাকেজিং কি করে? কেমনে হবে? জি স্যার। তাই না? আবার যদি বলি প্যাকেজিং যদি না হয়, মানে কুকিজ যদি মানে প্যাকেজিং যদি না হয়, তাহলে কি সেটা কার্টুনজাত করা যাবে না স্যার, জি না স্যার। বা সেটা ডিস্ট্রিবিউশন হবে? হবে না। না স্যার। এগুলো কিন্তু ডিপেন্ডেন্সি আছে কাজের মধ্যে। এইরকম বড় পরিসরের কাজের ডিপেন্ডেন্সিকে আমরা কিভাবে ডিল করছি সেটাই আমরা কিন্তু এখানে দেখাতে যাচ্ছি। তো ওভারঅল আমরা এই অঙ্কটার মধ্যে আসলে না বোঝা তেমন কিছু না। এখানে কি হয়েছে, এখানে এ থেকে এইচ পর্যন্ত কয়টা হয়, 8টা, এ বি সি, হ্যাঁ 8টা টাস্ক দেওয়া আছে, এবং প্রতিটা টাস্কের সাথেই ডিপেন্ডেন্সি বা ইমিডিয়েট ফলোয়ার দেওয়া আছে, কোনটার পরে কোনটা। যেমন এখানে লাস্টে এইচ এর পরে কি দেওয়া আছে, এন্ড স্যার, এন্ড, শেষ। কাজটা মনে এন্ড হয় শেষ মানে কি, হয়েছে, এইচ এর শেষ পরে দাগ, আর কিছু নাই, শেষ। শেষ। এটা বুঝতে পারলাম না। শেষ। আবার জি এর পরে কি দেওয়া আছে, জি এর পরে কি হবে, হুম। এইচ হবে, এফ এর পরে কি হবে, জি হবে, এভাবে দেওয়া আছে আর কি। তো সেটা আমরা এখানে হয় কি আমাদের একটু ডায়াগ্রাম আঁকতে হয় এটা বোঝার জন্য যে আসলে এটার সিনারিওটা কি, সেই অনুযায়ী আমরা পরে এটাকে ফাইনালাইজ করি। তো আজকে স্যার ডায়াগ্রাম এখানে আঁকার যে মতো, হুম, বলো। 2টা কাজের জন্য এন্ডিং একটাই, যে হ্যাঁ ইমিডিয়েট হতেই পারে, হতেই পারে, সমস্যা নাই। যেমন দেখো একটা শার্ট বানানোর জন্য আমার কয়টা স্লিপ লাগে, একটা শার্ট বানানোর জন্য আমার 2টা স্লিপ লাগে, স্লিপ। দিছে। তো এখন 2টা স্লিপ 2 জায়গা থেকে হয়ে এক জায়গায় এসে অ্যাসেম্বল হতে পারে না? যা আমাদের লাইনটার আগেই বলেছি দিছে। আমরা কি, অ্যাসেম্বলি লাইন ব্যালেন্সিং। মানে মোট কথা 2 জায়গা থেকে আমরা লেআউটে পড়েছি না, অনেকগুলা প্রোডাক্ট এক জায়গায় এসে একটা অ্যাসেম্বল হচ্ছে, একটা সেন্টার লাইনে আসতেছে। এই দিছে। লেআউটের সাথে কিন্তু এটা যুক্ত, লেআউট না বুঝলে এটা বোঝা যাবে না। এই জন্য লেআউট আগে পড়িয়েছি বা টাইম স্টাডি আগে পড়িয়েছি, এই জন্য এগুলো পড়িয়েছি আগে। লাইন ব্যালেন্সিং একটু পরে পড়াতে হয় আর কি। তো এগুলোর সাথে ডিপেন্ডেন্সি আছে, যে এফ এটা হতে পারে, একাধিক কাজ, অনেকগুলা কাজ এক জায়গায় যুক্ত হতে পারে। ঠিক আছে, এটা আসলে আরো কিছু এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। তো ওভারঅল যদি এটুকু বুঝি, তাহলে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে আসলে কি চাচ্ছে দেখো, অঙ্কে চাচ্ছে প্রথমে ড্র দা প্রিসিডেন্স ডায়াগ্রাম। কি চাচ্ছে, প্রিসিডেন্স ডায়াগ্রাম। এখন প্রিসিডেন্স ডায়াগ্রামের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এই যে ডিপেন্ডেন্সির উপর বেস করে আমরা একটা ডায়াগ্রাম আঁকি, এবং সেটা দেখে এক্স্যাক্টলি ওটার মানে অবস্থাও বোঝা যায় আসলে কিভাবে আমি লাইনটাকে ব্যালেন্সিং করবো এবং কার সাথে কার ডিপেন্ডেন্সি সেটাও বোঝা যায়। এই প্রিসিডেন্স ডায়াগ্রাম হচ্ছে সেটা। তো আজকের দিনের জন্য আমরা এটা করব না, আজকে আমরা এটা করব না, প্রিসিডেন্স ডায়াগ্রামটা করব না। তারপর বলতেছে যে অ্যাজিউমিং 8 আওয়ার ওয়ার্কিং ডে, কম্পিউট দ্য সাইকেল টাইম। কি বের করতে হবে, সাইকেল সাইকেল টাইম বের টাইম, করতে হবে, এবং সাইকেল টাইম। আউটপুট
হ্যাঁ, এবং আউটপুট কত দেয়া আছে সেটা হচ্ছে 400 পিস। এইটা আমরা বের করতে পারবো। 400 piece। জাস্ট আজকে মোট কথা ফর্মুলা দিয়ে যেই কাজগুলো করা যায় আমরা সেই কাজগুলো করব। আর নেক্সট ক্লাসে আমরা এই পিসনেস ডায়াগ্রামের ব্যাপারটা আলোচনা করব। দেখো বলতেছে ডিটারমাইন দা নাম্বার অফ ওয়ার্ক মিনিমাম নাম্বার অফ ওয়ার্কস্টেশন রিকোয়ার্ড। এটা কিন্তু ফর্মুলা তোমার খাতায় লেখা আছে, দেখো। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আমরা করতে পারবো। অ্যাসাইন দ্য টাস্ক, টাস্কগুলা ওয়ার্কস্টেশন কয়টা লাগবে সেটা আমি বের করলাম। টাস্কগুলাকে আমি কিভাবে ওয়ার্কস্টেশনে অ্যাসাইন করব সেটা কিন্তু আমরা জানতে হবে। সেটার সাথে একটা ডিপেন্ডেন্সি জেনারেলি থাকে, হচ্ছে বিজনেস ডায়াগ্রাম না আঁকলে এটা আঁকা যায় না। এই বিজনেস ডায়াগ্রাম আমাদের লাগবে। সো এটা আমরা আজকে করব না, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আর তারপর বলছে কম্পিউট দা রেজাল্টিং ইফিসিয়েন্সি। কি বের করতে হবে? আমাদের ইফিসিয়েন্সি বের করতে হবে। আর ইফিসিয়েন্সির ব্যাপারটা তো কি বলা যেতে পারে সেটাও আমরা কিন্তু ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে থেকে আমরা যদি অঙ্কের মধ্যে চলে যাই, তাহলে আমরা যদি তোমরা যদি কেউ বলো সাইকেল টাইমের ফর্মুলাটা যেন কি ছিল? Observed time by স্যার desired ওটি বাই ডি স্যার, ওটি বাই ডি। OT by D. হ্যাঁ, সাইকেল টাইম হচ্ছে অপারেটিং টাইম বাই ডিজাইড Operating আউটপুট। অপারেটিং টাইম বাই ডিজাইর্ড আউটপুট। ডিজায়ার আউটপুট। তাহলে এটা 2 নাম্বার কোশ্চেনে কিন্তু সাইকেল টাইম চেয়েছে। দেখো এখানে অপারেটিং টাইম কত দেওয়া আছে? স্যার 8 আওয়ার। 8 আওয়ার্স। 8 কিন্তু hour, আমাদের right. কোশ্চেনের মধ্যে টাস্ক টাইমে কিসে দেওয়া ছিল খেয়াল আছে? মিনিটে দেওয়া স্যার ছিল। মিনিটে। সেই জন্য মিনিটে আমরা স্যার, একটু এটা মিনিটে মিনিট। কনভার্ট করে নিচ্ছি। মানে মোট কথা আসলে সবসময় মিনিটে কনভার্ট বা সবসময় সেকেন্ড লাগবে না। যখন যেটা দরকার আমরা ওইভাবে চেঞ্জ করে নিতে পারি। আমরা এটা আরো কিছু প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। অনেক সময় আমরা তো টাস্ক টাইমে মিনিটে দেওয়া আছে, আর এখানেও আমার মিনিটে দেওয়া আছে, তখন কিন্তু কোনো চেঞ্জের প্রয়োজন নাই। তাহলে এটা অপারেটিং টাইম 8। তাহলে আর 16 to 8 by 400, তাহলে হ্যাঁ, স্যার তার মানে 1.2 হবে, 1.2 1.2। মিনিট। তার মানে আমাদের প্রতিটা ওয়ার্ক স্টেশনের জন্য ম্যাক্সিমাম সময় বরাদ্দ কত? সাইকেল 1.2 টাইম মিনিট। পরিমাণ 1.2 মিনিট। এটুকু মনে রাখতে 1.2 হবে। minutes. গত একটু আগে বলেছিলাম সাইকেল টাইমের বেশি বরাদ্দ দেওয়া যাবে না। 1.2 মিনিটের বেশি আমাদের আসলে সময় নাই। আচ্ছা, তারপর বলতে হবে ডিটারমাইন দ্য নাম্বার অফ ওয়ার্কস্টেশন রিকোয়ার্ড। এখন নাম্বার অফ ওয়ার্কস্টেশন রিকোয়ার্ড একটা ফর্মুলা ছিল, সেটা কি জানো ছিল? n equal to summation of সামেশন t। অফ টি হ্যাঁ, বাই স্যার সিটি সাইকেল টাইম। সামেশন টি বাই সিটি বাই। সামেশন অফ টি আমি এভাবে লিখলাম, সামেশন চিহ্ন তো দেওয়া একটু কঠিন এখানে। সামেশন টি জি স্যার, বাই সিটি। বাই সাইকেল টাইম। সাইকেল টাইমটা হচ্ছে 1.2 আর সামেশন অফ টি মনে হয় 3.8 ছিল একটু আগেই, যারা খেয়াল জি স্যার, করেছো। 3.8। ওটা কিন্তু মিনিটে দেওয়া ছিল, 3.8। তাই না? স্যার জি স্যার, আর এটাও কততে দেওয়া ছিল? মিনিটে। তো এটা মিনিটে বের মিনিটে। করছি। এটাও মিনিটে বের করে নিয়েছি এই স্যার জন্যই, নাহলে স্যার পরে লাগতো না। 1.67 মিনিট, 1.67। না না, ভুল হচ্ছে, 3 পয়েন্ট সামথিং। ও স্যার 3.616, 3.16, সরি স্যার 3.16। 3.16. আচ্ছা, বের করেছি। এটা নিয়ে একটু ডিটেইলস কথা একটু বলবো আর একটা মিনিট পরে। আচ্ছা, ইফিসিয়েন্সি বের করা যাবে? ইফিসিয়েন্সি ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল জি এরকম, স্যার আউটপুট বাই আউটপুট ইনপুট। আচ্ছা, স্যার আউটপুট এখানে কত বলতো? আমাদের কত পরিমাণ কাজ করতে পারছে সেটা আউটপুট না? সামেশন অফ টি। জি স্যার। জি স্যার। ম্যাক্সিমাম তো ওর বেশি কাজ জি হবে না, স্যার। হবে? আর না ইনপুট কি স্যার। দিচ্ছি বলতো আমি? কয়টা ভার্সন দিচ্ছি? 4টা ভার্সন দিচ্ছি, এবং প্রতিটাতে আমরা সিটি পরিমাণ কাজ দিচ্ছি। এটা হচ্ছে আমার ইনপুট। মানে একটা এটা ভার্সন, বুঝলাম না স্যার, আবার একটু মানে বলেন আমার স্যার, বুঝলাম ইনপুট না। কি, আমি কয়টা ভার্সনে কাজ করাচ্ছি সেটাই তো আমার ইনপুট। আর জি স্যার। জি মানে স্যার। মোট কথা আমার 4টা ওয়ার্কস্টেশন কয়টা দিচ্ছি সেটা তো আমার ফর্মুলা, এখানে ফর্মুলা আসতেছে। আচ্ছা, এটার সাথে ওইটা একটু রিলেটেড, তো এই ফর্মুলা হচ্ছে এটা। আমি একটু পরে ইফিসিয়েন্সির ব্যাপারে আসতেছি। আচ্ছা, খেয়াল করো, আমরা লাইন ব্যালেন্সিং করছি, তাই না? এখন একটা ওয়ার্কস্টেশন লাগবে, তার মানে মনে করো তুমি একটা প্রোডাক্টকে একটা জায়গা থেকে একটা জায়গায় ক্যারি করবা। সে ফর একটা পিক আপ নিচ্ছ, কি নিচ্ছ? পিক আপ নিলা। পিক আপের মধ্যে একটা পিক আপে 1000টা কোয়ান্টিটি প্রোডাক্ট ক্যারি করা যায়। কয়টা ক্যারি করা যায়? 1000টা। এখন 1000 তোমার ক্যারি করতে হবে হচ্ছে হলো 1300টা বা 1200টা। 1200টার জন্য কি একটা পিক আপে হবে? জি না স্যার। ইঞ্জিনিয়ারিং আরেকটা কনসেপ্টটা লাগবে। বলবা না স্যার ওভারলোডিং করে দিয়ে দিব, এসব বলবা না, তাহলে তো লাইন ব্যালেন্সিং আর হলো না। জি স্যার। হ্যাঁ, দুটা একটা লাগবে হবে না। স্যার। এখানে আসলে আমরা তোমাদের হিসাবে বলবা কি স্যার 1.2টা লাগবে, কিন্তু আসলে কি এমন নাকি 1.2 মানে পিকআপের সামনে একটু অংশ যাবে আর বাকিটা খুলে রেখে দিব? না না স্যার, স্যার দুইটা হবে না। লাগবে পুরোটাই নিতে স্যার। তার হবে। মানে আসলে আমাদের যেহেতু পিকআপই ভরসা, সেহেতু আমার 2টা পিকআপ লাগছে। বুঝতে পারলাম? সো এখানে আমাদের নাম্বার অফ ওয়ার্কস্টেশন 3.16
7 আসছে, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু বা টেন্স টু 4 4। এটা 3.00001 হলেও 4 হবে। 4 ওই হবে। জায়গায় একটা কনসেপ্ট থাকে আমাদের 3.5 এর বেশি হলে আমরা উপরেরটা ধরি না নিচেরটা ধরি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। বাট এই জি স্যার। জায়গাটাতে আমরা যেহেতু ওয়েল ব্যালেন্স ডিজাইন লাইন ডিজাইন করতে যাচ্ছি, এই জন্য 3.00001 মানে অনেক একটু বেশি হলেও আমরা কি করব, ডিজাইনের জন্য আমরা পয়েন্টটা ধরবো, এবং এটাই হচ্ছে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। ঠিক আছে, জি স্যার। তাহলে এই দুটো জিনিস আমরা পেয়েছি। এখন এফিসিয়েন্সি নিয়ে একটা ঝামেলা মনে হচ্ছে, এফিসিয়েন্সির ফর্মুলা যে এফিসিয়েন্সিটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে এফিসিয়েন্সি এখানে লেখা আছে, আমি যেটা লিখেছি একই জিনিসই লেখা আছে, আমি একটু বুঝিয়ে দিই। এফিসিয়েন্সি মানে আমরা সব জায়গায় জানি আউটপুট বাই ইনপুট। ইনপুট আউটপুট এখানে কত, যেই পরিমাণ কাজ আমরা পাচ্ছি, এই যে 3.8 মিনিট কাজ পাচ্ছে। আর ইনপুটটাকে আমি কি পরিমাণ কাজের সুযোগ দিচ্ছি, সেটা কি সাইকেল টাইম পরিমাণ কাজ করব, এবং সেটা কয়টা ওয়ার্কস্টেশন করব, একটাতে করলে এন সংখ্যক ওয়ার্কস্টেশন। মানে মোট কথা যেই কয়টা ওয়ার্কস্টেশন আমার লাগবে, সবগুলো ওয়ার্কস্টেশনের প্রতিটা আমি সাইকেল টাইম পরিমাণ যদি কাজ দেই, এগুলোকে সব সাম আপ করে ফাইনালি আমি বলতে পারি আমাদের এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। যে ইনপুটটা কি, আমার 4টা ওয়ার্কস্টেশনকে আমি অ্যাসাইন করে দিলাম, প্রতিটা ওয়ার্কস্টেশন আমার সাইকেল টাইম হচ্ছে এত, তাহলে এত পরিমাণ সময়, আর আউটপুট পেলাম কত, 3.8 মিনিটের কাজ পেলাম। ঠিক আছে, তাহলে স্যার এটা পার্সেন্টে নিতে হবে কেন স্যার? কোনটা স্যার? সেটা পার্সেন্টে নিতে হবে কেন? 100%? এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজই হয়, এফিসিয়েন্সি পার্সেন্টেজ হয়, তুমি তো যেটা জানে আসার কথা। মানে স্যার কাজের পরিমাপ যে 100 ভাগের কত ভাগ কাজ কত পার্সেন্ট, হয়েছে? হ্যাঁ এটা তো এফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজে হয়। এগুলো তো ওকে আসলে স্যার। আমরা 9-10 ফিজিক্সেই পড়েছি। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, বাংলা ইটা ছিল তখন, ইটা লেখা ওকে থাকে। স্যার। ও স্যার হ্যাঁ কর্মদক্ষতা এটা। হ্যাঁ, বুঝছি ইটা স্যার। পড়েছে না, তো এই পার্সেন্টেজই জি হয় স্যার। স্যার এফিসিয়েন্সি একটু ডিজাইনে। এফিশিয়েন্সি কনসেপ্টটা আরেকবার বলেন। মানে মোট কথা হচ্ছে এই জায়গাটাতে আমরা এটা চিন্তা করছি যে আমার কি পরিমাণ আউটপুট আমি পেলাম, সেটা কি পরিমাণ আমি আসলে কাজ করতে পাচ্ছি সেটা, আর কি পরিমাণ কাজের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ইনপুট। ইনপুটটা কি, আমি একটা ওয়ার্কস্টেশনে দিলাম, সেই একটা ওয়ার্কস্টেশনে আমি কত সময় বরাদ্দ করছি প্রতিটা জবের জন্য, সেই হিসাবে আমি কত পরিমাণ কাজ পেলাম সেটা। তো এই জায়গাটাতে আসলে কি আমার ইনপুট হচ্ছে আমরা যেই কয়টা ওয়ার্কস্টেশনকে অ্যালোকেশন করছি, সেইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। আর তার সাথে সাইকেল টাইম, যে আমরা আসলে প্রতিটা কাজের আমরা যেহেতু টাইমে বের করতে যাচ্ছি, তাহলে একটা ওয়ার্কস্টেশন দিলে সেই ওয়ার্কস্টেশনে কত পরিমাণ কাজ আমাকে করে দিচ্ছে প্রতি প্রোডাক্টের জন্য, তাহলে কয়টা ওয়ার্কস্টেশন দিচ্ছি সেগুলো যোগ গুণ করলে আমরা পাচ্ছি কি টোটাল কি পরিমাণ আমরা ইনপুট দিতে পারলাম একটা প্রোডাক্টের জন্য, আর কি পরিমাণ আসলে আউটপুট পেলাম। যেমন আমরা ওই যে অ্যানালাইসিস করে দেখলাম কি, আমরা অ্যানালাইসিস করে দেখলাম আমাদের এন এর ভ্যালু হচ্ছে 4, আর সাইকেল টাইম যেন কত ছিল, 1.2 মনে হয় না, 1.2 মিনিট, সরি। এই হচ্ছে আমাদের তাহলে আর সামেশন অফ টি কত ছিল, 3.8। তাহলে এফিসিয়েন্সি কত হবে আমাদের, দেখো 3.8 পরিমাণ কাজ আমি পেলাম, কিন্তু আমি আসলে কাজের করতে সুযোগ দিয়েছিলাম এইটা, তার মানে এফিসিয়েন্সি মানে 80% প্লাস হবে, একটু 80 বেশি হবে। দেখো তো কত আসে, এটা পার্সেন্টেজে করতে হবে। হ্যাঁ এটা স্যার 79% স্যার 79.117। আচ্ছা 79.9 79%। স্যার এটা কি 80 ধরবো না যা আছে তাই 79.17 ধরো, থাকবে? 79.17%। জি স্যার। জি স্যার এটা থাকুক, 1.1। সমস্যা নেই। তার মানে আমি দাঁড়াচ্ছে কি, আমার আসলে আরো টুকটাক বেশি কাজ করা যেত, কিন্তু আমার লাইনের এফিসিয়েন্সি আসলো কত, 79%। তাহলে বলো তো কতটুকু লস হলো আমাদের লাইনের, 100% থেকে বাদ যাবে না? স্যার 21%। হ্যাঁ মানে 21 বা যে 20.83%। 20.8 হ্যাঁ স্যার। সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্সিং ডিলে। দেখো এফিসিয়েন্সি থেকে 1 মাইনাস করলে আমরা কি পাচ্ছি, যে এটা হচ্ছে এফিসিয়েন্সি, 1 মাইনাস করলে আমরা কি পাচ্ছি, ব্যালেন্স দিলে। ব্যালেন্স ব্যালেন্স ডিলে। দিলে। আমাদের আসলে কতটুকু ডিলে হলো, এটুকু কাজ আমি করাতে পারলাম না, বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে একটু ওভারভিউ করি 2 লাইনের মধ্যে। সেটা হচ্ছে ফার্স্ট যে কথাটা আমরা বললাম সেটা হচ্ছে আমাদের লাইনের যে ইফিসিয়েন্সির ব্যাপারটা। এই যে স্যার তুমি বললা স্যার 480 মিনিট সারাদিন কাজ করছে, কিন্তু আবার আপনি টাইম ধরতেছেন স্যার 3.8 মিনিট পার প্রোডাক্ট। আসলে ব্যাপারটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের সময় লাগছে আমাদের 3.8 মিনিট, কিন্তু আসলে আমি সারাদিনে কাজ করাবো, আমার টার্গেট হচ্ছে কত পিস বানানো, 400 পিস বানানো। 400 পিস। হ্যাঁ এই জন্য আমরা এই ডিজাইনিংটা করছি, কিন্তু ভালো করে বুঝে নিতে হবে এটা, নাহলে কিন্তু তালগোল পেকে যাবে। যে বলবে স্যার একবার 3.8 মিনিট বলছেন, একবার আবার 400 মিনিট বলছেন,
দুটো আলাদা জিনিস। ঠিক আছে, 480 মিনিট হচ্ছে আমাদের সারাদিনে আমার অ্যালোকেটেড সময়, আর আমি সারাদিন অ্যালোকেটেড সময় আমি কাজ কয়টা করতে চাচ্ছি? 400 400 পিস। টা 400 পিস কাজ করতে যাচ্ছে, সেই জন্য আমরা এইভাবে ডিজাইন করছি। ঠিক আছে, মোটামুটি বুঝতে জি পারলাম। স্যার। তা আমাদের আসলে জি দুটো স্যার। পোর্শন বাকি থাকলো। আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো আসলে এই যে আমাদের এটাকে পিসলেন্স ডায়াগ্রাম বলে, নেক্সট দিন আমরা এটা আঁকা শিখবো। আর এর সাথে হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা হিসাবটা করলাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে, খেয়াল করো। আমাদের সামেশন অফ টাইম বা এই যে সাইকেল টাইম কত 1.2 পার সাইকেল, দেখছো? তারপর হচ্ছে এন এর ভ্যালু এটা চলে আসছে, বা রাউন্ড আপ করে আমরা কিন্তু 4 করেছি। এইভাবে কিন্তু আমরা নেক্সট ক্লাসে এটা কিন্তু দেখবো আমরা। আরও হচ্ছে এই যেটা হচ্ছে অ্যাসাইন করতে হয় এইভাবে। এই যে দেখো তোমরা যে ইফিসিয়েন্সি যে ব্যাপারটা করলা সেটা কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো। এবং আইডল টাইমটা কি? আইডল টাইমটাও আসলে একই জিনিসের মতো, এটা হচ্ছে গিয়ে আমার কতটুকু সময় আছে অ্যাভেলেবেল আছে, আর আমি কত পরিমাণ কাজ করতে পারলাম। যেমন আমার 4টা বাস স্টেশন আছে, প্রতিটা বাস স্টেশনে আমি সময় দিচ্ছি 1.2, তাহলে টোটাল অ্যাভেলেবেল টাইম হচ্ছে 4.8, আর আমি কাজ করাচ্ছি 3.8 পরিমাণ, তাহলে আমার আইডল টাইম হচ্ছে কি প্রসেস লাইনের মধ্যে 1 মিনিট প্রতিটা জবের জন্য। এটা আমরা নেক্সট ক্লাসে একটু এক্সপ্লেন করতে পারি। জাস্ট এবার যদি যারা বুঝে তারা বুঝে যেতে পারে, ফর্মুলা যেহেতু আছে সবার হাতের কাছে এখন, দেখলে বুঝতে পারবে আর কি। এই মোটামুটি আমাদের আজকে ওই ডায়াগ্রামটা এবং অ্যাসাইন করাটা আসলে দরকার নেই, কারণ এই অ্যাসাইন করতে গেলে আমাদের কয়টা স্টেপ ফলো করতে হয় আমরা নেক্সট ক্লাসে ওগুলা দেখবো। দেখো এই যে এখানে এইভাবে অ্যাসাইন করি আমরা, ওকে স্যার। এবং কয়েকটা ধাপ আছে এর মধ্যে। এবার এই দেখো এই ডায়াগ্রামটা দেখে কিন্তু তো ওই যে তোমাদের একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নের জবাবটা কিন্তু এখানে পরিষ্কার করে বলা যায়। দেখো এই এফ জবে কি হচ্ছে, অনেকগুলা পার্ট, এখানে একটা পার্ট তৈরি হয়েছে, এখানে একটা পার্ট তৈরি হয়ে এফ জবে কি হচ্ছে আসলে এখানে অ্যাসেম্বল হচ্ছে। অ্যাসেম্বল হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে অন্য জায়গায় অ্যাসেম্বল হয়েছে, কিন্তু এখানে হচ্ছে একটা বড় পরিসরে সবগুলাকে একটা জায়গায় একটা প্রোডাক্টে কনভার্ট করা হচ্ছে। এটা স্যার হচ্ছে, এটা তো বটলনেকের মতো দেখতে অনেকটা স্যার, এটা এই বটলনেক আসলে, এফের জায়গায়। না এটা বটলনেক এভাবে বলা যায় না, বটলনেক তো আসলে টাইমের উপর বেস করে হয়, প্রোডাক্টটা দেখে আচ্ছা, তো কাজ জমে থাকলে না বটলনেক হয়। হ্যাঁ এখন টাইম যদি এখানে তো ব্যালেন্স কাজ রাখা যায় জমা তাহলে নাই, এটা তার, অ্যাসেম্বল হ্যাঁ হচ্ছে। আমরা যদি প্ল্যানিং এ দেখি যে টাইম ইমব্যালেন্স আছে তার মানেই বটলনেক হবে, কারণ কাজের ভ্যালু মানেই আমরা টাইম টাইম জানি, বা আমরা কিন্তু ওই যে কাজের নামই কিন্তু আমরা শিখেছিলাম ওয়ার্ক মেজারমেন্ট বা টাইম স্টাডি, মনে করো, তাই না? তো জি এই স্যার। জন্য টাইম ইমব্যালেন্স হলেই কিন্তু বটলনেক ক্রিয়েট হবে, এছাড়া হবে না। হ্যাঁ, কারণ ওকে আমাদের স্যার। ধরে নিতে হবে যে ওয়ার্কার ওখানে বসেছে, ওয়ার্কার যদি না থাকে তাহলে তো বটলনেক হবেই, সেটা তো একটা ফ্যাক্টরস। কিন্তু আমরা ধরে নিচ্ছি ওয়ার্কার তো থাকবেই, তাকে তো এমন তো হবে না মেশিন খালি রেখে তো চলে যাবে, এরকমটা না, তাই না? তাকে না স্যার। রিপ্লেসের ব্যবস্থা করতে হবে, ছুটি ছাটা নিলেও ব্যবস্থা করতে হবে। কিন্তু মোট কথা টাইমে ইমব্যালেন্স না আসলে ভালো ওয়ার্কার থাকলেও আমার কিন্তু কাজ আগানো পসিবল হবে না।